নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তৃতীয়, চতুর্থ, পঞ্চম রাউন্ড থেকে মমতা জিতে শুরু করবেন, তারপর ভবানীপুরে গণনার হিসেব এখন থেকে একদম ধরে ধরে বুঝিয়ে দিলেন শুভেন্দু। বাইরে কেউ কিছু দিলে খাবেন না, গণনা শেষ পর্যন্ত থাকতে হবে, কাউন্টিং এজেন্টের নির্দেশ মমতা অভিষেকের। 4 থেকে 5 টাকা বাড়তে পারে পেট্রোল, ডিজেল, এলপিজিতে লাগবে বিরাট ধাক্কা, কতদিনে ঘোষণা হবে? ফ্রি চিকিৎসা, গ্যাস, বাড়ির টাকা সাধারণ মানুষের জন্য বড় সুবিধা দিচ্ছে কেন্দ্র, জানুন বিস্তারিত। লক্ষ্য 148, নবান্ন দখলে তৃণমূল বিজেপির লড়াই, ম্যাজিক ফিগার না মিললে কি হবে বাংলায়? 15 বুথে পুনর্নির্বাচন, বেলা 11টা পর্যন্ত গড়ভোট প্রায় 37%, এগিয়ে মগরাহাট পশ্চিম। জেল কাটতে হবে না চাইলে, গণনার আগে তৃণমূলকে হুঁশিয়ারি তরুণ জ্যোতির। ভারতের মাস্টার স্ট্রোক হরমুজের চক্রব্যূহ ভেদ করে 45,000 টন এলপিজি নিয়ে এগিয়ে আসছে সুপার ট্যাঙ্কার। ডিএ মামলায় রাজ্যের সমস্ত দাবি খারিজ, ডেডলাইন বেঁধে বকেয়া মেটানোর নির্দেশ আদালতের। বাংলাদেশে ক্ষমতা হারানোর পরে উঠল বড় অভিযোগ, 100 কোটি আত্মসাৎ করেছেন ইউনূস। রাত পোহালেই দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ, বাড়বে দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া। বিরোধী দলের গোপন নথিতে মাত্র 78 বিস্ফোরক দাবি কুণালের। সিসিটিভি অচল স্ট্রং রুমে বারাসাত গভর্নমেন্ট কলেজে বাড়ছে উদ্বেগ। ফালতায় কি গণনা পরবর্তী রিপোর্ট, বড় সিদ্ধান্তের পথে কমিশন। রিটেক, ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি করে নৌবাহিনীতে যোগ স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরির। গণনা কেন্দ্রের বাইরে টিনের পাত, নিরাপত্তায় 242 জন পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। আমাদের আবেদন খারিজ হয়নি, বাধ্য হয়ে সাংবাদিক বৈঠক করলেন কপিল সিব্বল। গণনা শুরুর আগে ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের বাইরে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর। জনতা যাকে জানাদেশ দিয়েছে সেটাকেই স্বীকার করা উচিত। স্ট্রং রুম গেট থেকে তৃণমূল কর্মীদের ফেসবুক লাইভ, জয় বাংলা স্লোগান, ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি প্রার্থী। ফল ঘোষণার পর দেখে নেওয়ার হুমকি, ফালতায় পুনর্নির্বাচন চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। কাউন্টডাউন শুরু, আর মাত্র কয়েক ঘন্টা, মানুষ তার রায় জানিয়ে দিয়েছে, এবার শুধু সেই রায় ঘোষণার পালা। কে জিতবে, বাংলা পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, জানা যাবে 4 মে। তবে তার আগে গণনা কেন্দ্রে এজেন্টের দায়িত্ব কি হবে, কোন কোন দিকে খেয়াল রাখবে, তার পাঠ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের সব কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো ও দলের সেকেন্ড ইন কমান্ড। গণনা কেন্দ্রে এজেন্টের কি কাজ হবে, কোন দিকে নজর থাকবে, কি কি খাবেন তারা, এজেন্টদের একাধিক নির্দেশ দিয়েছেন তারা। বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, তৃণমূল বড় ব্যবধানে জিতছে, 200-র বেশি আসন জিতবেন তারা। যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদের পুরস্কৃত করার বার্তা দিয়েছেন। একই সঙ্গে তার নির্দেশ, গণনা শেষের আগে কাউন্টিং ছাড়া যাবে না। রাত 2টা বাজলেও যেন কোনো এজেন্ট গণনা কেন্দ্রে না ছাড়েন। কখন কি পদক্ষেপ করতে হবে, এজেন্টদের কি খেতে হবে, গাইডলাইন বাতলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাত 2টা বাজলেও কাউন্টিং সেন্টার ছাড়বেন না যতক্ষণ না আমি বলবো। সেগুলো মার্জিনাল সিট, সেগুলো রিকাউন্টিং করতে বলবেন। যদি বলেন 200 থেকে 300 ভোটের ব্যবধানে ওদের জিতিয়ে দিচ্ছে, রিকাউন্টিং করতে বলবেন। কাউন্টিং এজেন্টরা খাবার বাড়ি থেকে নিয়ে যাবেন, দুপুরে খাবার হালকা খাবেন। আগের দিন থেকে কেউ পান, জর্দা বা অন্য কিছু খাবেন না, বাইরের খাবার নেবেন না, কিছু কিছু মিশিয়ে দিতে পারে। স্ট্রং রুম থেকে কাউন্টিং এর জন্য মেশিন নিয়ে যাওয়ার সময় মেশিন বদলাতে পারে। ভোর 5টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছে যান। এক্সিট পোল কিছু না, স্টক মার্কেট বাঁচাতে বলা হচ্ছে। অভিষেক কি বার্তা দিলেন, নির্বাচনের পর দিন থেকে বিজেপির নানা ন্যারেটিভ চলে। আগেও দেখেছি এক্সিট পোল করে প্রভাবিত করার চেষ্টা করে, এটা 10 থেকে 12 বছর ধরে চলছে। যে অত্যাচার কেন্দ্রীয় বাহিনী করেছে, মানুষের বাড়িতে গিয়ে মেরেছে, মহিলা শিশুদের মেরেছে, তৃণমূল কর্মীদের গ্রেফতার করেছে, পরশু দুপুর পর্যন্ত এটা চলবে। কাউন্টিং এজেন্টরা পুরো শেষ পর্যন্ত থাকবেন। নির্বাচনের পর দিন থেকে বিজেপির নানা ন্যারেটিভ চলে। আগেও দেখেছি এক্সিট পোল করে প্রভাবিত করার চেষ্টা করে, এটা 10 থেকে 12 বছর ধরে চলছে। যে অত্যাচার কেন্দ্রীয় বাহিনী করেছে, মানুষের বাড়িতে গিয়ে মেরেছে, মহিলা শিশুদের মেরেছে, তৃণমূলের কর্মীদের গ্রেফতার করছে, পরশু দুপুর পর্যন্ত এটা চলবে। কাউন্টিং এজেন্টরা পুরো শেষ পর্যন্ত থাকবেন। মেশিন আনার পর ফর্ম 17C এর সঙ্গে সিরিয়াল নম্বর মেলাতে হবে। যদি না মেলে খোলা যাবে না। তবে ভেভিফ্যাট কাউন্টিং এর দাবি জানাতে হবে। মিলে গেলেই পরের ধাপগুলো হলো সিল ব্যাটারির তারিখ সময় মিলে নিতে হবে।
এরপর কন্ট্রোল ইউনিটের সুইচ অন করবেন, টোটাল কাউন্টিং করবেন, তখন বুঝবেন মেশিন ও ফর্ম মিলে যাচ্ছে। এরপর মেশিন খোলা হবে, আপনারা ডায়েরি নিয়ে যাবেন, প্রত্যেক মেশিনের সিরিয়াল নাম্বার থেকে আমাদের প্রার্থী অন্য প্রার্থী কত ভোট পেয়েছে নোট করবেন। মনে রাখবেন এরা কিন্তু মহারাষ্ট্রে, বিহার, মধ্যপ্রদেশে করেছে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, শেষ চুরিও কাপড় হবে ওই দিন। বিজেপি নিজেও ভালো করে জানে ওরা জিতবে না। এক্সিট পোল করানো হয়েছে, দিদি বলেছে 200-র বেশি হবে, গতবার 215 পেয়েছিল, এবার একটা হলেও বাড়বে, ভোটের পার্সেন্টেজও বাড়বে। আগামীকাল একটা ট্রেনিং মডেল দেওয়া হবে, 10 মিনিটের একটা ভিডিও পাঠাবো, সেখানে প্রার্থী এজেন্টের দায়িত্ব কি সবটা বলা থাকবে। নন্দীগ্রামের ঘটনার কথাও উল্লেখ করা হবে অভিষেক। তিনি বলেন, গতবার নন্দীগ্রামের ঘটনা আপনাদের মনে আছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া বিভিন্ন আসন যেখান থেকে কারেন্ট সাপ্লাই হয় সেই জায়গা ঘিরে রাখবেন। পুলিশ অবজারভারি কোনো অধিকার নেই, এগুলো ভয় দেখানোর কৌশল। পুলিশ অবজারভারি কোনো অধিকার নেই, ডেকে থানায় নিয়ে যাবে, যদি বলে যাবেন না, এগুলো ভয় দেখানোর কৌশল। যদি অনৈতিকভাবে একজনের গায়ে লাঠির পরে বাংলার মানুষ জবাব দেবে। মাসের প্রথম দিনেই লেগেছে ধাক্কা, 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 1000 টাকা বেড়েছে অটো এলপিজির দামও। তবে এখানেই কি শেষ, নাকি মূল্যবৃদ্ধির আরো কূপ পড়তে চলেছে? বাণিজ্যিক এলপিজির পর এবার কি গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাবে? কি বলছে সরকার? কোনো বিবৃতি না দেওয়া হলে সরকারি সূত্রে খবর আরো চাপ বাড়তে চলেছে। বাণিজ্যিক সিলিন্ডারের পর এবার গৃহস্থের বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে চলেছে। পাশাপাশি পেট্রোল ডিজেলের দামও বাড়তে চলেছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের মূল্য বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ায় এখনো টানাপোড়েন চলার কারণে এলপিজি ও জ্বালানির দাম বাড়তে চলেছে বলে সরকারি সূত্রে খবর। শোনা যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি 4 টাকা থেকে 5 টাকা করে বাড়তে পারে। অন্যদিকে বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম 40 থেকে 50 টাকা বাড়তে পারে। যদি সরকারের ছাড়পত্র মেলে তাহলে প্রায় 4 বছর পর পেট্রোল ডিজেলের দাম বাড়বে ভারতে। 2022 সালে শেষবার দাম বেড়েছিল পেট্রোল ডিজেলের। প্রথমত আগেই দাবি করা হয়েছিল যে ইরান আমেরিকার সংঘাত যদি না থামে তাহলে এরপর জ্বালানির দাম বাড়াতে বাধ্য হবে সরকার। অয়েল মার্কেটিং সংস্থাগুলির উপরে ক্রমাগত চাপ তৈরি হওয়ায় সরকারকে এলপিজি ও পেট্রোল ডিজেলের দাম বাড়াতে বাধ্য হতে পারে। ইরান আমেরিকার মধ্যে সংঘর্ষ বিরতি চললেও তাদের টানাপোড়েনের কারণে তেল ও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে পারে, এমনটাই আশঙ্কা। আবার হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল এলপিজি এসে পৌঁছতে পারছে না, সেই কারণে সাম্প্রতিক সময়ে ক্রুড তেলের দাম বেড়েছে। কবে দাম বাড়বে? ইন্ডিয়া টুডে প্রতিবেদন অনুযায়ী সরকারি সূত্র বলছে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে এলপিজি সিলিন্ডার ও পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। এখনো পর্যন্ত কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ববাজারে এর প্রভাব পর্যালোচনা করেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। মধ্যবিত্তের উপরে কি প্রভাব? এলপিজির দাম বাড়লে যেমন গৃহস্থের উপরে চাপ তৈরি হবে, একইভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়লে বাস ট্যাক্সের ভাড়া বাড়বে, আমদানি খরচ বাড়ায়, সামগ্রিকভাবে অত্যাবশ্যকীয় সমস্ত পণ্যের দাম বাড়বে। এখনকার দিনে চিকিৎসা, পড়াশোনা বা বাড়ি তৈরির খরচ সামলানো অনেকের কাছেই কঠিন হয়ে উঠছে। তবে কেন্দ্র সরকারের এমন কিছু প্রকল্প রয়েছে যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে কম খরচে নানা সুবিধা পেতে পারেন। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে মেয়ের ভবিষ্যতের সঞ্চয়, ব্যবসার লোন কিংবা পড়াশোনার খরচ, একাধিক ক্ষেত্রে সরকারি সাহায্য মিলছে। কিন্তু এখনো অনেকেই এই প্রকল্পগুলির বিষয়ে ঠিকভাবে জানেন না। সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতেই আজকের এই প্রতিবেদন। কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প হচ্ছে আয়ুষ্মান ভারত। এই প্রকল্পে একটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পায়। প্রবীণ নাগরিকদের জন্য আলাদা স্বাস্থ্য সুবিধা রয়েছে। কন্যা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে চালু করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই স্কিমে বছরে ন্যূনতম 250 টাকা করে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। মেয়ের বয়স 21 বছর হলে সেই টাকা তোলা যায়। বর্তমানে এই প্রকল্পে 8.2% হারে সুদ মিলছে। নিজের পাকা বাড়ির স্বপ্ন পূরণে সাহায্য করছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য দেয় কেন্দ্র সরকার। 1.5 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যেতে পারে। ছোট ব্যবসা শুরু করতে বা ব্যবসা বাড়াতে মুদ্রা লোন প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। এই স্কিমে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, যার জন্য কোনো বন্ধক রাখতে হয় না। অন্যদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গরিব পরিবারের মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়। রান্নার গ্যাসে ভর্তুকির সুবিধা মেলে। পড়ুয়াদের জন্য রয়েছে ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম। এই প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বছরে 12,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারে। স্নাতকোত্তর স্তরে পড়ুয়ারা 15,000 টাকা পর্যন্ত সহায়তা পান। স্বাস্থ্য, শিক্ষা, বাড়ি বা ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করার জন্যই এই প্রকল্পগুলো চালু করেছে কেন্দ্র সরকার। তবে এখনো অনেকেই এই সুবিধাগুলির বিষয়ে জানেন না।
2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষাগুলি এক অভূতপূর্ব রাজনৈতিক অচল অবস্থার ইঙ্গিত দিচ্ছে। কোন নির্দিষ্ট দলের পক্ষে স্পষ্ট হওয়ার বদলে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে। অধিকাংশ সমীক্ষায় দেখা যাচ্ছে দুই প্রধান প্রতিপক্ষই ম্যাজিক ফিগার 148 এর আশেপাশে থমকে আছে। সামান্য 5 থেকে 10টি আসনের এদিক ওদিক রাজ্যকে স্থিতিশীল সরকারের বদলে ত্রিশঙ্ক বিধানসভার দিকে ঠেলে দিতে পারে। পরিসংখ্যান অনুযায়ী ম্যাট্রিক্স বিজেপিকে 146 থেকে 161 এবং তৃণমূলকে 125 থেকে 140টি আসন দিয়েছে। বিজেপির আসন সংখ্যা 146 এ থমকে গেলে তা সরাসরি ত্রিশঙ্ক পরিস্থিতি জন্ম দেবে। অন্যদিকে PMARQ এর সমীক্ষায় বিজেপিকে 150 থেকে 175 এ, তৃণমূলকে 118 থেকে 138টি আসন দেওয়া হয়েছে। তবে এখানেও নিম্নসীমা অর্থাৎ 150 আসন ম্যাজিক ফিগারের অত্যন্ত কাছাকাছি হওয়ায় তার নরবরে ম্যান্ডেটরি ইঙ্গিত দেয়। ভোটারদের একটি বড় অংশ নীরব থাকায় অ্যাক্সেস মাই ইন্ডিয়া কোনো পরিসংখ্যান প্রকাশ করতেই সাহস পায়নি। এই পরিস্থিতিতে রাজ্যের ত্রিশঙ্ক বিধানসভার আশঙ্কা প্রবল। যদি কোনো দলই এককভাবে 148টি আসন না পায়, তবে বিজেপিতে সরকার গড়তে নির্দল বা ছোট দলের উপর নির্ভর করতে হবে। অন্যদিকে তৃণমূল তাকিয়ে থাকতে পারে বাম কংগ্রেসের দিকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানিয়েছেন, তৃণমূলকে সমর্থনের প্রশ্নে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। কোন জোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে সাময়িকভাবে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনাও থাকে। এবারের লড়াই মূলত দ্বিমুখী। 92% বেশি রেকর্ড ভোটদান শক্তিশালী জনমতের প্রমাণ দিলেও বুথ ফেরত সমীক্ষা অনেক সময় ভুল প্রমাণিত হয়। যদি শেষ পর্যন্ত কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে নগণ্য আসন পেলেও বাম বা কংগ্রেস কিংমেকার হিসেবে রাজ্যে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। 4 মের ফলাফলই নির্ধারণ করবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ। মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারে মোট 15টি বুথে আজ সকাল থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বেলা 11টা পর্যন্ত এই বুথগুলোতে গড় ভোটদানের হার 36.99%। কাঠফাটা রোদ উপেক্ষা করে বুথগুলির সামনে লম্বা লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। মগরাহাট পশ্চিম, এখানে 11টি বুথে ভোট পড়েছে 38.2%। ডায়মন্ড হারবার, এই কেন্দ্রে 4টি বুথে ভোটদানের হার 35.92%। ভোটারদের অভিজ্ঞতা, গত বৃহস্পতিবারে ভোট বাতিল হওয়ায় বিএলওরা শুক্রবার রাতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নতুন করে ভোট গ্রহণের খবর পৌঁছে দিয়েছিলেন। আজ লাইনে দাঁড়ানো ভোটাররা জানাচ্ছেন দ্বিতীয়বার ভোট দিতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। প্রশাসনের তৎপরতায় নির্বিঘ্নেই চলছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রক্রিয়া। শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে প্রতিটি বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। দুপুরের পর ভোটের হার আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভোট গণনার প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি সরকার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা পরবর্তীতে আইনি জটিলতা ডেকে আনতে পারে। তার বক্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। গণনার দিনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তা নিয়ে আগেই স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। কে কাউন্টিং সুপারভাইজার থাকবেন, কিভাবে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে, সবই নির্দিষ্ট নিয়ম মেনে হবে বলে জানানো হয়। এই প্রেক্ষাপটে তরুণজ্যোতি বলেন, এমন কোনো কাজ করবেন না যাতে পরে দীর্ঘদিন জেলে থাকতে হয়। তিনি বিশেষভাবে সতর্ক করে দেন কাউন্টিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে। তাঁর দাবি, নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মচারী, পেনশনভোগী, পার্ট টাইম বা ক্যাজুয়াল কর্মী, এমনকি মিউনিসিপ্যাল কর্মীরাও কাউন্টিং এজেন্ট হিসেবে থাকতে পারেন না। যারা সরকারি কাছ থেকে কোনোভাবে আর্থিক সুবিধা পান, তাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এই বিষয়টি উপেক্ষা করে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট গণনার দিনকে কেন্দ্র করে সাধারণত উত্তেজনা তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা বুথে উপস্থিত থাকেন এবং ফলাফল নিয়ে প্রতিটি মুহূর্তে নজরদারি চালান। ফলে এই সময় সামান্য ভুল বা নিয়মভঙ্গ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই কারণে রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে আগাম সতর্কবার্তা দেওয়া অস্বাভাবিক নয়। তরুণজ্যোতি তার বক্তব্যে আরো বলেন, ভোটের দিনই প্রমাণ হয়ে গিয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা সম্ভব হয়নি। তার দাবি, বহু নেতা প্রভাব বিভিন্ন সেদিন কার্যত কাজ করেন এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই অভিজ্ঞতা থেকেই তিনি সকল পক্ষকে শান্ত সংযত থাকার পরামর্শ দেন। তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে তাহলে অন্তত কোনো শিক্ষিত ও শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তির সঙ্গে পরামর্শ করুন। তার মতে আবেগের বশেই কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ তার ফল ভোগ করতে হবে পরে দীর্ঘদিন ধরে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি করা হয়েছে। তাদের মতে, ভোট গণনার আগে এই ধরনের মন্তব্য করে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে।
তবে দলের তরফে শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করার পক্ষেই জোর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে বারবার জানানো হয়েছে যে ভোট গণনার পুরো প্রক্রিয়া কঠোর নজরদারির মধ্যে রাখা হবে। প্রতিটি ধাপে সিসিটিভি পর্যবেক্ষণ, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি এবং নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করা নিশ্চিত